ভারতীয় সীমান্তে অত্যাধুনিক T-90 যুদ্ধ ট্যাঙ্কের মহড়া হয়েছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে দেশটির সেনাবাহিনী, যেখানে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সাথে এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ এই মহড়ার পেছনে ঠিক কোন উদ্দেশ্য কাজ করছে ভারতের? পবিত্র রমজান মাসে ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান। প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরো এক ধাপ। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে তুরস্কের অত্যাধুনিক হাবিবজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। অনেকে বলছেন এমনিতে বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত, তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টাও পরিষ্কার করে দেন তিনি। আসো খেলবো, জন্মভূমি অথবা মৃত্যু, বিখ্যাত এই উক্তিটি চে গুয়েভারের, যিনি কিউবার একজন বিপ্লবী, যিনি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে কিউবার হয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আজ ঠিক একইভাবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীও রুখে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন এবং নতুন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনাদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে বলেছেন। বাংলাদেশের সেনাপ্রধানের মুখে এমন আদেশ শুনে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদাদের। এতদিন যারা বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের দিবার স্বপ্ন দেখে এসেছে, এবার তাদের মুখকে বন্ধ করে দিয়েছে সেনাপ্রধানের একটি নির্দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী শক্তির আঘাত থেকে দেশকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে চুলছেরা বিশ্লেষণ করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত আছে বলে ভয় পাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদটা পেলাম। আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগত। এইমাত্র পাওয়া তাজা এবং গরম খবর। ভারতের অবস্থা কিন্তু চরম থেকে চরমের খারাপ হতে চলেছে। ভিডিওর অংশ বিশেষ দেখে বুঝে গিয়েছেন কোন বিষয়টি নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। আশা রাখবো সম্পূর্ণ ভিডিওটি দেখে যাবেন, একটু স্কিপ করবেন না। আমি আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাবো। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করেন দ্রুত এই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক বন্ধুরা, এই ভিডিওতে লাইক করে দিয়ে আমরা বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টাও পরিষ্কার করে দেন তিনি। আসো খেলবো, জন্মভূমি অথবা মৃত্যু, বিখ্যাত এই উক্তিটি চে গুয়েভারের, যিনি কিউবার একজন বিপ্লবী, যিনি আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে কিউবার হয়ে রুখে দাঁড়িয়েছিলেন। আজ ঠিক একইভাবে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীও রুখে দাঁড়িয়েছে ভারতীয় আগ্রাসন এবং নতুন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে। বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তার সেনাদের দেশের জন্য জীবন দিতে প্রস্তুত থাকতে বলেছেন। বাংলাদেশের সেনাপ্রধানের মুখে এমন আদেশ শুনে রাতের ঘুম হারাম হয়ে গিয়েছে ভারতীয় দাদাদের। এতদিন যারা বাংলাদেশে একটি সেনা অভ্যুত্থানের দিবার স্বপ্ন দেখে এসেছে, এবার তাদের মুখকে বন্ধ করে দিয়েছে সেনাপ্রধানের একটি নির্দেশ। নতুন বাংলাদেশ বিনির্মাণে বিরোধী শক্তির আঘাত থেকে দেশকে রক্ষা করতে জীবন দিতে প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। সেনাপ্রধানের এই বক্তব্য নিয়ে চুলছেরা বিশ্লেষণ করছে পশ্চিমবাংলার মিডিয়া। বাংলাদেশের সেনাবাহিনী যে কোনো সময় যুদ্ধে নামতে প্রস্তুত আছে বলে ভয় পাচ্ছে পশ্চিমবাংলার মিডিয়া। কি বলছে তারা, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো সেইভাবে স্থিতিশীল হয়নি। যেমন ভোট কবে হবে সেই নিয়ে কোনো দিশা নেই, একইভাবে নতুন রাজনৈতিক দল নিয়ে রাজনৈতিক চর্চাও শুরু হয়ে গিয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কিভাবে তা আগামী দিনে আরো শক্তিশালী হবে তার একটা রূপরেখা সুস্পষ্টভাবে সামনে চলে এলো। তাহলে বলা যেতেই পারে যে এই ঘোষণার পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন যে আধুনিক অস্ত্রে সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। তার বক্তব্যে একটা কথা স্পষ্ট যে আগামী দিনে যুদ্ধের জন্য একেবারে প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছে বাংলাদেশে। তাদের সেনাবাহিনীকে যেমন পরোক্ষভাবে প্রস্তুত থাকতে বলেছেন তিনি, একই সঙ্গে তাদের সেনাবাহিনী আগামী দিনে কি করবে সেই বিষয়টাও পরিষ্কার করে দেন তিনি। তাহলে কি ভারতের সঙ্গে আমেরিকার বৈঠকের পরই তৎপরতার সঙ্গে বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছে? সেটাই এখন প্রশ্ন। এর আগেও নিজের দেশের হয়ে অরাজক পরিস্থিতির মধ্যে গলা ফাটিয়েছিলেন সেনাপ্রধান। তিনি বলেছিলেন, কিছু হলে আমরা দেখব, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলতে পারবেন না যে সতর্ক করিনি। তার সতর্ক বার্তায় রীতিমতো ভারতের চর্চাও শুরু হয়ে গিয়েছিল। তিনি আরো বলেন, হানাহানি না করে দিন শেষে দেশ এবং জাতির দিকে খেয়াল করে এক থাকতে হবে। যদি নিজেরা কাদা ছোড়াছুড়ি করেন, দেশ ও জাতির সার্বভৌমত্ব বিপন্ন হবে। দেশের ভয়ঙ্কর পরিস্থিতি দেখে দেশবাসীকে সতর্ক করলেন বাংলাদেশ সেনাপ্রধান।
তখন চর্চা শুরু হয়েছিল যে তাহলে কি এবার বাংলাদেশের সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশের সেনাপ্রধানের বার্তায় রীতিমতো বাংলাদেশের সামরিক শক্তি কতটা এবং কিভাবে তা আগামী দিনে আরো শক্তিশালী হবে তার একটা স্পষ্টভাবে রূপরেখা সামনে চলে এলো। তাহলে বলা যেতেই পারে যে এই ঘোষণার পরে বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যে নতুন করে উন্মাদনাও তৈরি হয়ে গিয়েছে। তিনি বলেন যে আধুনিক অস্ত্রের সেনাবাহিনীর সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। 60-এর দশকে যেভাবে আমেরিকার আধিপত্য বিরোধী যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল চে গুয়েভারের নেতৃত্বে কিউবার বিপ্লবীরা, ঠিক একইভাবে আজ 2025 সালে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে প্রয়োজনে যুদ্ধের জন্য প্রস্তুত বাংলাদেশের বিপ্লবীরা। ভারত নতুন গণতান্ত্রিক বাংলাদেশকে মেনে নিতে পারছে না। ভারত জানে বাংলাদেশের জনগণ কখনোই তাদের গোলামি করে এমন দলকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসবে না। বাংলাদেশের এমন গুরুত্বপূর্ণ সময়ে তাই ভারত গণতান্ত্রিক বাংলাদেশের রূপান্তরকে রুখতে একের পর এক ষড়যন্ত্র এবং কৌশল অবলম্বন করছে। আমাদের মাঝে বিভেদ তৈরি করছে ভারত। সেই সব অপশক্তির বিরুদ্ধে বাংলাদেশের সেনাদের জীবন দিতেও প্রস্তুত থাকার নির্দেশ করেছেন সেনাপ্রধান। এতদিন ভারতীয়রা বলে এসেছিল সেনা অভ্যুত্থান ঘটতে চলেছে বাংলাদেশে। এখন দেখা যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী ভারতীয় ষড়যন্ত্রের বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি নেওয়ার ঘোষণা দিচ্ছে। ভারতীয়দের স্বপ্ন মাঠেই মারা গিয়েছে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পবিত্র রমজান মাসে ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের কাছ থেকে বাংলাদেশ পেল উচ্চ ক্ষমতা সম্পন্ন কামান। প্রতিবেশী ভারতের তুলনায় বাংলাদেশের সেনাবাহিনীর শক্তি যেন এগিয়ে গেল আরো এক ধাপ। গ্লোবাল ডিফেন্স নিউজের তথ্য মতে তুরস্কের অত্যাধুনিক হাবিটজার কামান এখন বাংলাদেশ সেনাবাহিনীর হাতে। অনেকে বলছেন এমনিতে বাংলাদেশ নিয়ে চাপে রয়েছে ভারত, তার মধ্যে তুরস্কের এই কামান ভারতীয়দের ভয়ের কারণ হয়ে দাঁড়াবে। এই হাবিটজার কামানগুলোর বিশেষত্ব হলো এগুলো হালকা ওজনের এবং আকাশ পথে সহজেই পরিবহনযোগ্য। এগুলোর গোলা নিক্ষেপের পরিসর 17 থেকে 21 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, যা যে কোনো যুদ্ধ পরিস্থিতিতে তাৎক্ষণিক প্রতিক্রিয়া নিশ্চিত করতে সক্ষম। মূলত তুরস্কের সামরিক বাহিনীর কমান্ডো ব্রিগেডের সুরক্ষা নিশ্চিত করার জন্য এই হাবিটজার তৈরি করা হয়েছিল, যা এখন বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অস্ত্রাগারের অংশ। সামরিক বিশ্লেষকদের মতে এই কামানগুলো আকাশ ও স্থলপথে বেশ কার্যকরী, বিশেষ করে যে দেশগুলোর সাথে প্রতিবেশী দেশের সংকট রয়েছে এবং যাদের সীমান্ত একদম সংলগ্ন, যেমন ভারত বাংলাদেশ, ভারত পাকিস্তান বা ভারত চীন, এমন দেশগুলোতে এই কামানগুলো প্রতিবেশী দেশের জন্য বেশ হুমকি। ডক্টর ইউনূসের ক্ষমতা গ্রহণের পর ফোন করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তুরস্ক সফরের আমন্ত্রণের পাশাপাশি দিয়েছিলেন সহায়তার আশ্বাসও। ওসমানী ও খিলাফতের দেশ তুরস্কের প্রতি মুসলিম প্রধান বাংলাদেশের সমর্থন শতাব্দী পুরনো। ঐতিহাসিক, সাংস্কৃতিক ও ধর্মীয় দিক থেকে বাংলাদেশ ও তুরস্ক বহু যুগ ধরে একে অপরের মিত্র। স্বল্প ব্যয়ে বাংলাদেশের সামরিক খাতকে আধুনিক ও শক্তিশালী করার ভরসা হয়ে উঠেছে এরদোয়ানের দেশটি। তুরস্ক থেকে এরই মধ্যে বাংলাদেশ পেয়েছে বাইরাক্তার TB2 ড্রোন ও টাইগার মিসাইলের মতো শক্তিশালী সমরাস্ত্র। বর্তমান বিশ্বে সর্বাধুনিক ও শক্তিশালী ড্রোনের শীর্ষ উৎপাদক তুরস্ক। অটোমান আধিপত্য বিস্তারে মুসলিম প্রধান দেশগুলোর অন্যতম পরাশক্তি দিন দিন নিজেদের সামরিক শক্তি নিয়ে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। ব্যয় সাশ্রয়ী হওয়ায় উন্নত দেশগুলোর প্রতিরক্ষায় ভরসা হয়ে উঠেছে আঙ্কারা। 2004 সালে মিলিটারি ট্রেডিং এগ্রিমেন্ট স্বাক্ষরের পর বাংলাদেশও প্রতিরক্ষার জন্য তুরস্কের সামরিক সরঞ্জাম আমদানি করছে। এর মধ্যে রয়েছে কাবলার মিসাইল সিস্টেম, অটোকার কোবরা লাইটার, মাল্টি ভেহিকল, মিডিয়াম রেঞ্জ গাইডেড মাল্টিপল রকেট লঞ্চার সহ বিশ্বকাপানো বাইরাক্তার ড্রোন। 105 ও 155 মিলিমিটারের আর্টিলারি শেল উৎপাদনের প্রযুক্তি বাংলাদেশকে হস্তান্তরের নজির স্থাপন করে তুরস্কের প্রতিরক্ষা কোম্পানি। অনেক সামরিক বিশ্লেষক মনে করেন পূর্বে শেখ হাসিনার সময়ে আমাদের ভারত নির্ভরতার কারণে ভারত থেকে বেশি দামের সামরিক সরঞ্জাম কিনতে হতো, কিন্তু বর্তমান সময়ে চীন, পাকিস্তান ও তুরস্কের সাথে ভালো সম্পর্কের কারণে কম দামে আধুনিক সামরিক সরঞ্জাম কেনার সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশও ভারতকে দেখিয়ে দিতে পারে। ভারতীয় সেনাবাহিনী ত্রিশক্তি কোর্পস একটি গুরুত্বপূর্ণ সেক্টর, যা মূলত সিকিম ও শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করতে নিয়োজিত। সম্প্রতি এই ত্রিশক্তি কোর্পস সীমান্ত অঞ্চলে তাদের তৎপরতা বৃদ্ধি করেছে, যেখানে অত্যাধুনিক যুদ্ধ ট্যাঙ্ক এবং অন্যান্য সামরিক সরঞ্জামের সাথে এক বিশাল মহড়া অনুষ্ঠিত হয়েছে। হঠাৎ এই মহড়ার পেছনে ঠিক কোন উদ্দেশ্য কাজ করছে ভারতের, বিস্তারিত জানাচ্ছেন ইশতিয়াক হোসেন। সীমান্ত অঞ্চলে সামরিক মহড়া মানেই হচ্ছে যে কোনো দেশের নিরাপত্তা ব্যবস্থাকে আরো শক্তিশালী করা ও সম্ভাব্য নিরাপত্তা হুমকির মোকাবেলায় সবসময় নিজেদের প্রস্তুত রাখা। ফলে খুব স্বাভাবিকভাবেই বলা যায় যে কোনো দেশ যদি মহড়া চালায়, তার মানে ওই দেশটি নিজেদের সামরিক সক্ষমতাকে পরীক্ষা করে নিচ্ছে আগামী যে কোনো সম্ভাব্য যুদ্ধের জন্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশ সামরিক মহড়া চালিয়ে থাকে, তবে এবার সীমান্ত এলাকায় নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত, যেখানে ভারতীয় সেনাবাহিনীর ত্রিশক্তি কর্পস সিকিম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ শিলিগুড়ি করিডোরের সুরক্ষা নিশ্চিত করে থাকে। তারাই এক মাসব্যাপী লাইভ ফায়ার মহড়া সফলভাবে পরিচালনা করেছে। আর অবাক করার বিষয়টি হচ্ছে এই মহড়ায় অত্যাধুনিক T-90 ট্যাঙ্ক সহ বিভিন্ন সামরিক সরঞ্জাম ব্যবহার করা হয়েছে বলে জানা যায় ভারতীয় গণমাধ্যম দ্য ইকোনমিক টাইমসের একটি প্রতিবেদন থেকে। প্রতিবেদনটি থেকে আরো জানা যায়
এই মহড়ার উদ্দেশ্য ছিল যুদ্ধ প্রস্তুতি বৃদ্ধি করা এবং বিভিন্ন অপারেশনাল পরিস্থিতিতে আর্মড যুদ্ধ কৌশলগুলো যাচাই করা। এছাড়া এই মহড়ায় পাহাড়ি এলাকায় যুদ্ধের সক্ষমতা যাচাই করার পাশাপাশি আধুনিক যুদ্ধক্ষেত্রে চ্যালেঞ্জ মোকাবেলায় উন্নত প্রযুক্তি একীভূত করার উপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এদিকে T-90 ট্যাঙ্ক হচ্ছে ভারতীয় সেনাবাহিনীর সবচেয়ে আধুনিক ও মূল যুদ্ধ ট্যাঙ্ক। এটিতে রয়েছে উন্নত ফায়ার কন্ট্রোল সিস্টেম, গতিশীলতা এবং অকল্পনীয় সুরক্ষা ব্যবস্থা। এছাড়া T-90 ট্যাঙ্কের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল এটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ফায়ার করতে সক্ষম, যা অত্যন্ত নির্ভুলভাবে শত্রু বাহিনীর ট্যাঙ্ক বা আর্মড লক্ষ্যবস্তুর উপর দীর্ঘ দূরত্ব থেকেও আঘাত করতে পারে। এছাড়া T-90 ট্যাঙ্ক রাতের যুদ্ধে অনেক বেশি কার্যকরী, কারণ এটিতে রয়েছে থার্মাল ইমেজিং সাইট ও উন্নত সেন্সর। এসব প্রযুক্তি এই ট্যাঙ্কে সব ধরনের আবহাওয়া এবং যে কোনো সময়ে যুদ্ধ করতে প্রস্তুত রাখে। তবে ভারতীয় সেনাবাহিনীর সাম্প্রতিক এই মহড়া বাংলাদেশের জন্য কিছুটা চিন্তার কারণ হতে পারে, কিন্তু এটি সরাসরি বাংলাদেশের জন্য কোনো বিপদ সৃষ্টি করবে না বলেই ধারণা করা হচ্ছে। তাই এটিকে বাংলাদেশের প্রতি ভারতের সরাসরি কোনো আক্রমণাত্মক পদক্ষেপ হিসেবে দেখা এখনই উচিত হবে না বলেই ধারণা অনেকের। একটু আগে ঘুম থেকে উঠেই সুসংবাদটা পেলাম। আমি মনে করি যে এই মুহূর্তে ডক্টর ইউনূসের এমন সিদ্ধান্ত বাংলাদেশকে একটা স্থিতিশীল পরিস্থিতি নিয়ে যেতে বিরাট ভূমিকা রাখবে। আর এতে অনেকটা হতাশ হয়েছে শতভাগ আমরা বিশ্বাস করি ছাত্রদের যে নতুন দলটি জাতীয় নাগরিক শক্তি, ইভেন আরো যারা আছেন এই জাতীয় নাগরিক শক্তিকে লাড়াচাড়া কইরা ভবিষ্যতে নিজেদের আখের গোছাইতে যাচ্ছেন তাদের জন্য। তবে এতে আমার মনে হয় বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ যারা আছেন তারা খুশি হয়েছেন। আর বিএনপির তো একদম রমজান মাসে মোটামুটি অ্যাডভান্স ঈদ মোবারক টাইপের একটা অবস্থা। গেল 3 দিন আগে প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন বা প্রেস উইঙ্গের যিনি কথা বলেন শফিক, তো শফিক বলছিলেন যে নির্বাচনটা এই বছর যদি না হয় তাহলে আগামী বছর মার্চে হবে। এর মাঝখানে আমরা দেখলাম সেনা প্রধানের একটা মানে কি বলো যে এরকম দৃষ্টিভঙ্গি বা বডি অ্যাটিটিউড আমরা কখনো দেখে নাই। তিনি এরকম বলছিলেন একদম একটা ভাবটাপ নিয়ে। যাই হোক, তিনি বলছেন যে নির্বাচন দ্রুত হওয়া উচিত, ডিসেম্বরের মধ্যেই যত দ্রুত সম্ভব গণতান্ত্রিক সরকারের হাতে রাষ্ট্র ক্ষমতা দিয়ে দেওয়া উচিত, কারণ পরে কোনো কিছু ঘটলে সেনাপ্রধানকে বলা যাবে না যে তিনি কাউকে সতর্ক করেন নাই। তো নানান চাপ বিএনপি বলছিল যে মার্চ থেকে তারা হয়তো রাজপথে নামবে যদি নির্বাচন নিয়ে কোন ধরনের ষড়যন্ত্র করা হয়। অপরদিকে ইসি শক্ত ভূমিকা ছিল যে স্থানীয় সরকার নির্বাচন আগে করতে চাচ্ছে না, ইসিও নির্বাচন কমিশন তাদের বক্তব্য যে জাতীয় সংসদ নির্বাচন আগে হওয়া উচিত এবং তারাও তাদের সিদ্ধান্তে অনড়। এই সার্কামস্ট্যান্সেস যেটা তৈরি হয়েছে সেই পরিস্থিতিতে আজকে আমাদের ডক্টর ইউনূস তিনি একটা বিশেষ বার্তা দিয়েছেন জাতির উদ্দেশ্যে। আর গতকালকে আপনার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইউরোপীয় ইউনিয়নের যিনি কমিশনার আছেন হাজা লাহবিব তিনি সাক্ষাৎ করেছিলেন প্রধান উপদেষ্টার সাথে। আর সেখানে তিনি দিয়েছেন এই বক্তব্য যে অন্তর্বর্তী সরকার একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে প্রতিশ্রুতিবদ্ধ এবং এই বছরের ডিসেম্বরের মধ্যেই ভোট সম্ভবত অনুষ্ঠিত হতে যাচ্ছে। সম্ভবত এই শব্দটা নিয়ে আবার কিছুটা হয়তো ধোঁয়াশা কুয়াশা থাকতেও থেকে যেতে পারে। যখন স্পষ্ট বক্তব্য থাকবে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন হবে। তারপরেও যেহেতু ছাত্ররা একটা প্রেশার ছিল যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, আগে এইটা করতে হবে, ওইটা করতে হবে, সংবিধান পরিবর্তন করতে হবে, আবার ছাত্রদের যে নতুন রাজনৈতিক দল, এখন রাজনৈতিক দল হিসেবে তারা নানান দাবি দেওয়া করতেই পারে। তো সরকার হিসাবে এখন ডক্টর ইউনূসের কাছে বিভিন্ন দল প্রতিদিন কত কিছু দাবি করে, বিএনপি প্রতিদিন কত কিছু দাবি করে, অন্যান্য দলগুলো প্রতিদিন কত কিছু দাবি করে, পাত্তা দেয় না, তারা তাদের কাজ করে যাচ্ছে। সো ছাত্রদের যে নতুন দল হয়েছে তারা অনেক কিছু দাবি করতে পারে। রাইট নাও তারা সরকারের সাথে কানেক্টেড না, তাদের বক্তব্য। সো অ্যাজ এ পলিটিক্যাল পার্টি হিসাবে তাদের যে মুভমেন্ট বা তাদের যে বক্তব্য সেটাকে একপাশে রেখে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আর গতকালকের বক্তব্যে তিনি বলছেন যে আপনার এই যে বর্তমানে দেশের সাম্প্রতিক পরিস্থিতি এবং কি পরিবেশ, জীবনমানের উত্তরণ, তারপর যে অবস্থায় এই সরকার দায়িত্ব নিয়েছে সেখান থেকে অর্থনীতিকে পুনরুদ্ধার করা বাংলাদেশের জন্য একটা বড় ধরনের সমস্যা ছিল, ইভেন রোহিঙ্গা ইস্যুটাও ছিল। তো সবকিছু মিলে ওনার বক্তব্য হচ্ছে আপনার এই মুহূর্তে একটা সুন্দর নির্বাচন অনুষ্ঠিত করার। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা বরাবরই বলি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো যত শক্ত না হবে জাতীয় সংসদ নির্বাচন করা কিন্তু কঠিন হবে। এখন এটা স্পেসিফিক্যালি ডিসেম্বরে হবে আমার ধারণা, কারণ যতটুকু বুঝতে পারতেছি বাতাস পরিস্থিতি, আমরাও চাই এটা গণতান্ত্রিক সরকারের হাতে আপনার এই ক্ষমতা চলুক। জনগণ যাদের ভোট দেয়, ছাত্রদের ভোট দিলে ছাত্ররা আসবে, বিএনপি দিলে আসবে বিএনপি, জামাতের দিলে জামাত আসবে, বাট একটা সরকার পদ্ধতি দরকার যে সরকার জনগণের কথা শোনে। এই আসিফ নজরুল স্যার মার্কা সরকার আমাদের এই মুহূর্তে ঝামেলার কারণে হচ্ছে, কারণ সংস্কার কি চলছে জানি না, আমার দেশের পরিস্থিতি অনেক জায়গায় ভালো হলে অনেক জায়গায় কিন্তু কন্ট্রোললেস।
বেগম খালেদা জিয়াকে কটূক্তি করেছেন এই অভিযোগে একজন যুবককে গ্রেফতার করেছে গতকাল চাঁপাইনবাবগঞ্জ পুলিশ। এটার একটা পরবর্তীতে একটা ব্যাখ্যাও আমরা পেয়েছি বিএনপির তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব একেএম ওয়াহিদুজ্জামান তার জায়গা থেকে। আমি এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। আমি তার ফেসবুকে দেখেছি একেএম ওয়াহিদুজ্জামানের বিবৃতিটা, স্ট্যাটাসটা, কিন্তু কি হয়েছে আগে সেটা নেই এবং ভবিষ্যতে এই ক্ষেত্রে বিএনপির যা করণীয় বলে আমি মনে করি সেটা নিয়ে কথা বলতে চাই। ঢাকা ট্রিবিউন থেকে আমি পড়ছি, এখানে বলা হচ্ছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে কুরুচিপূর্ণ পোস্ট দেওয়ার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে মাসুদ রানা নামের এক তরুণকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। আর এস.এম. শাকিল তথ্য নিশ্চিত করেছেন, উনি তদন্তর ইন্সপেক্টর যিনি ইনভেস্টিগেট করেন। শিবগঞ্জ থানা পরিবার দর্শক জানান, বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিয়ে কুরুচিপূর্ণ স্ট্যাটাস দেন মাসুদ রানা। পরে উপজেলার সাহাপাড়া মুন্সিপাড়া এলাকায় তার বাড়িতে অভিযান চালায় পুলিশ, তবে পলাতক থাকায় তাকে গ্রেফতার করা সম্ভব হয়নি। মাসুদের এক আত্মীয়ের বাড়িতে আছে এটা জেনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। বিকেলে তাকে আদালতে পাঠানো হয়েছে কারাগারে, আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একটা জিনিস খুব ক্লিয়ারলি আমাদের মনে রাখা দরকার, সেটা হলো এখানে তার ভাষ্যমতেই পুলিশ মামলা করেছে, গ্রেফতার পুলিশ করেছে এবং মামলাও পুলিশ করেছে। এবং জনাব ওয়াহিদুজ্জামান যেটা বলেছেন, একটু স্ট্যাটাসটা পড়ি। বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে কটূক্তি করার অভিযোগে যে আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে, সেই ঘটনার সাথে বিএনপির কোনো নেতাকর্মী জড়িত নয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চাঁপাইনবাবগঞ্জ জেলা এবং শিবগঞ্জ উপজেলা বিএনপির নেতৃবৃন্দকে নির্দেশ দিয়েছেন যাতে দ্রুততম সময়ে আটক ওই কটূক্তিকারীকে আইনি প্রক্রিয়ায় মুক্ত করা হয়। ইনফ্যাক্ট আমাদের যে রিপোর্টটা আছে সেখানেও ব্যাপারটা ঠিক তাই আছে। ব্যাপারটা এমন না যে তারা তাদের জায়গা থেকে দায় এড়ানোর চেষ্টা করছেন, এটা সঠিক বলে মনে করি আমরা। এবং সাম্প্রতিক সময় বিএনপির যেখানেই যে ধরনের অভিযোগে অভিযুক্ত হোক না কেন, বিএনপির একেবারেই সর্বোচ্চ পর্যায় থেকে জনাব তারেক রহমানের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়ার এক ধরনের নিয়মিত চর্চা আমরা দেখছি। বিএনপির লোকজন বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করেছেন, দখলদারিত্ব হয়েছে, হামলা করেছেন, এসবের ক্ষেত্রে খুবই তড়িৎ ব্যবস্থা হয়েছে, সাংগঠনিক ব্যবস্থা হয়েছে, এখানে তাই হয়েছে। এবং বিশেষ করে বেগম খালেদা জিয়াকে যদি কটূক্তি করে কেউ স্ট্যাটাস দিয়ে থাকে, এটা দিয়েছেন, এটা আমি অন্তত এই সময় বিএনপির যে অ্যাটিটিউড, যারা তারেক রহমানের যে অ্যাটিটিউড, তাতে আমি দেখি যে তারা রাদার এটাকে এনকারেজ করেন। শেখ হাসিনার পতন এবং পালিয়ে যাওয়ার পর তারেক রহমানকে নিয়ে বিদ্রুপ করে যে কার্টুন আঁকা হয়েছে, সেরকম কার্টুন তিনি নিজে তার ফেসবুকে শেয়ার করেছেন, আমরা সেটাও দেখেছি। ভবিষ্যতের বাংলাদেশের জন্য আমরা একটা জিনিস একটু বলে রাখতে চাই, বিএনপির প্রতিও বলে রাখতে চাই, আমাদের জনগণের কাছ থেকে আমরা এই কথা বলবো। একটা সরকার যখন ক্ষমতায় যায়, সেই সরকারের টেকনিক্যালি নিয়ন্ত্রণে অনেক প্রতিষ্ঠান থাকে না, কিন্তু সরকারের কতগুলো ক্ষমতা তারপরও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর উপরে বিস্তার করার সুযোগ তৈরি হয়। যেমন ধরি নির্বাচন কমিশন, টেকনিক্যালি একটা সাংবিধানিক প্রতিষ্ঠান, কিন্তু নির্বাচন কমিশনের উপরে সরকার নানাভাবে তার ফান্ড আছে, তার নিয়োগ আছে, অনেক ক্ষেত্রে সরকার প্রভাব বিস্তার করার চেষ্টা করতে পারে। সেম গোজ ফর জুডিশিয়ারি, বিচার বিভাগও এখনও পুরোপুরি স্বাধীন না, কারণ এর সচিবালয়টা হলো সবই সরকার, নিম্ন আদালত কনস্টিটিউশনালি সরকারের অধীনে আছে। কিন্তু যদি এটা পুরোপুরি সেপারেটেড হয়ও, আমরা আশা করি সেটা হবে, তারপরও সরকারের এক ধরনের প্রভাব সৃষ্টিকারী ক্ষমতা থাকে। এমনকি উচ্চ আদালতের বা সর্বোচ্চ আদালত, আপিল বিভাগের রায়ও সরকার যদি কার্যকর না করে কি হবে, এই প্রশ্নগুলো দীর্ঘদিন আছে। কারণ দিনের শেষে আদালত তো সেই রায় ইম্পোজ করাতে পারে না, তার হাতে তো কোনো পুলিশ নেই, তার হাতে কোনো বাহিনী নেই। এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, এটা একটা গণতান্ত্রিক রাষ্ট্রে যেমনি সেপারেশন অফ পাওয়ার থাকবে, শাসন বিভাগ, বিচার বিভাগ এবং আইন বিভাগ আলাদা থাকবে, অনেকগুলো স্বাধীন ইনস্টিটিউটস থাকবে যেগুলো স্বাধীনভাবে কাজ করবে, তার সাথে খুবই জরুরি বিষয় হচ্ছে মত প্রকাশের স্বাধীনতা। সেটা প্রথাগত মিডিয়া, সোশ্যাল মিডিয়া, এগুলো যত বেশি এফেক্টিভ থাকবে, এটা আসলে আমাদের গণতন্ত্রকে খুবই ভালোভাবে সুরক্ষা করবে। কারণ এই যে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে, সমালোচনা করেছে, আর এই যে কুরুচিপূর্ণ মন্তব্য, এগুলো ডিফাইন করা কঠিন, কোনটা কুরুচিপূর্ণ, এগুলো খুবই সাবজেক্টিভ। এই যে আমাদের মানহানি একটা ফৌজদারি অপরাধ, সারা পৃথিবীতে যে মানহানির মামলা কখনোই, আর উন্নত দেশগুলোতে ফৌজদারি মামলা না, কারণ হচ্ছে বাক্য দিয়ে কোনটা কার কতটুকু মানহানি হয়েছে এটা আসলে মাপার কোনো জায়গা নেই। সে কারণে এগুলো আর ফৌজদারি মামলা সেখানে না, সেখানে এগুলো সব দেওয়ানি মামলা হয়ে গেছে, সিভিল কেস হয়ে গেছে। ঠিক একইভাবে এইসব শব্দগুলো আসলে কোনোটাই ঠিকঠাক মতো ডিফাইন করা যায় না, এটা খুবই সাবজেক্টিভ। ফলে এই জিনিসগুলো নিয়ে আমরা চাইবো বাংলাদেশের উচ্চবাচ্য না হোক, বাংলাদেশের রাজনীতিবিদ যারা ক্ষমতায় আসবেন, মন্ত্রী, এমপি, সবার বিরুদ্ধে ব্যঙ্গ, বিদ্রুপ, তাচ্ছিল্য, যে কোনো কিছু হতে পারবে, যে কোনো কিছু হওয়ার ক্ষমতা থাকতে হবে। এটা বিএনপি যদি ভবিষ্যতে ক্ষমতায় থাকে, তাকে এটা মেনে চলতে হবে। অ্যাট দ্য সেম টাইম এই যে প্রশাসন দীর্ঘদিন শেখ হাসিনার পুলিশ হিসাবে কাজ করতে গিয়ে তারা যেভাবে কাজ করেছে, প্রশাসন এবং পুলিশের এই চর্চাটা থেকেও বের হয়ে আসতে হবে। এই বার্তাটাও আসলে ভবিষ্যতের সরকার, সেটা যেই গঠন করুক না কেন, দিতে হবে। ভবিষ্যৎ বাংলাদেশে আমরা যদি মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারি, কখনো কোনো হেট স্পিচ এবং মানুষের বিরুদ্ধে ভয়ঙ্কর রকম কোনো বেআইনি, অসাংবিধানিক কোনো আহ্বান জানানো ছাড়া আমরা যদি মানুষের মধ্যে এ ধরনের ব্যঙ্গ, বিদ্রুপ, তাচ্ছিল্য করি ইচ্ছে মতো, সেই স্বাধীনতা আমরা চাই। আমরা মনে করি এই স্বাধীনতাটাই আসলে দিনের শেষে আমাদের গণতন্ত্রকে সুরক্ষিত রাখে। সুতরাং সরকার যেটা করে, প্রতিটা স্বৈরাচারী সরকার, শেখ হাসিনার ক্ষেত্রেও দেখেছি, কোনো না কোনো ফর্মে সেই গণমাধ্যমকেও কবজা করে ফেলার চেষ্টা করে। প্রথাগত গণমাধ্যম যেহেতু ব্যবসায়ীরা করেন, কাউকে সুবিধা দেন, তাকে অন্যভাবে চাপ দেন, কাউকে ভয় দেখান,
আর যেহেতু সোশ্যাল মিডিয়া এরকম কেউ আমরা নিজেদের অপিনিয়ন লিখি, এখানে ভীতি তৈরির চেষ্টা হয়। শেখ হাসিনার সরকার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরে সাইবার সিকিউরিটি অ্যাক্টের মাধ্যমে আসলে আমাদের ওপরে ওই জায়গাটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করেছেন। আমরা ভবিষ্যৎ বাংলাদেশে অবারিত মত প্রকাশের সুযোগ চাই। বলেছি দু একটা এক্সেপশন কোন জায়গায় হবে, এর বাইরে। এবং সেটা যদি বিএনপি সত্যিকার অর্থে গণতান্ত্রিক হয়ে উঠতে চায়, গণতান্ত্রিক সরকার নিশ্চিত করতে চায়, বাংলাদেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চায়, বিএনপি এখন যা করছে ভবিষ্যতেও ঠিক এই চর্চাটা রাখবে। জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া সবাই তখন যদি ক্ষমতায় থাকেন, তাদেরকেও আমরা জনগণ ইচ্ছে মতো বিদ্রুপ করার মতো, কার্টুন বা অন্য কোনো ফর্মে বাক্যে যে কোনোভাবে বিদ্রুপ করার মতো অধিকার চাই। এটা আখেরে দেশের জন্য তো ভালো হবেই, বিএনপি এবং তাদের। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখন এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।